দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট সংলাপ অনুষ্ঠানে। বাজেট নিয়ে এই সপ্তাহব্যাপী চুলচেরা বিশ্লেষণের পর অবশেষে সেই প্রত্যাশিত ফলাফল আমরা দেখতে পেলাম। কেমন হলো বাজেট, এই শিরোনামে আজকে কথা বলতে চাই। এর মধ্যে আমরা জানি 6,03,000 কোটি টাকার যে বাজেট আসলে অর্থমন্ত্রী প্রস্তাব করলেন, তার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন কতটুকু হলো। এবং আমরা দেখেছি যে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়াতে নানান রকম ছাড়ের কথা যদিও বলা হয়েছে, অর্থমন্ত্রী এই মধ্যে বলেছেন বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব হয়েছে। সিপিডির প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছি বাজেটে আসলে নতুন দরিদ্রদের জন্য বিশেষ কোনো কর্মসূচি নেই এবং জীবন জীবিকা এবং জীবন মান উন্নয়নের জন্য বিশেষ কোনো দিক নির্দেশনা নেই, এমন নানাবিধ সমালোচনার কথা আমরা জানতে পেরেছি। বিশেষ করে বিনিয়োগ এবং কর্মসংস্থান আগামী দিনে কি হবে তা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা স্পষ্ট থাকা প্রয়োজন ছিল, সেটি নেই। এমন নানা মহলে নানা রকম গুঞ্জন সমালোচনা আলোচনা থাকবেই, বাজেট নিয়ে বরাবরই এটা থাকে। তবুও ব্যবসায়ীরা এবার কিন্তু এই বাজেটকে স্বাগত জানিয়েছেন, ব্যবসা বান্ধব বাজেট বলেছেন। আমরা পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি আজকে যুক্ত হয়েছেন। কেমন হলো বাজেট এই শিরোনামে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নীতি নির্ধারণী পর্যায়ের আমরা মাননীয় মন্ত্রীকে পেয়েছি, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য বাজেটের পর দিন। এবং ডক্টর জাহিদ হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ডক্টর জাহিদ হোসেন, অনেকদিন পর আপনাকে আলোচনা অনুষ্ঠানে পেলাম, আপনাকে বিশেষ ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি এই বাজেট সংলাপ অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর জাহিদ হোসেন আমরা জানি যে বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ, লিড ইকোনমিস্ট ছিলেন এবং তিনি অর্থনীতিবিদ হিসেবে নিয়মিত আসলে অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ করে থাকেন ছোট ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে। আমরা অর্থনীতিবিদের কাছ থেকেও জানবো যে আসলে মোটা দাগে বাজেট কেমন হলো। তার আগে মাননীয় মন্ত্রী আপনার কাছে একবার আসতে চাই, সরাসরি যে প্রশ্নটি করতে চাই। অর্থমন্ত্রী গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে বাজেট আসলে পুরোটাই ব্যবসা বান্ধব হয়েছে, ব্যবসায়ীরাও আসলে এই বাজেটকে স্বাগত জানিয়েছেন। তবে সিপিডি বেশ কিছু সমালোচনার জায়গা বলেছে এবং বিশেষ করে বিনিয়োগ কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ সেটি কিন্তু আসলে রয়েই গেছে। এবং আমরা গণমাধ্যমে এমন সংবাদ হতে দেখেছি যে আসলে মধ্যবিত্তরা আসলে এই বাজেটের মধ্য দিয়ে হতাশ হয়েছেন, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, তাদের জন্য আসলে বাজেটে কি থাকলো। আপনার কাছে এই একই প্রশ্ন থাকছে মাননীয় মন্ত্রী। ডক্টর জাহিদ হোসেনকে আমিও স্বাগত জানাই এবং আপনাদেরকে যে সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য আলোচনার জন্য। আমি যেটা এই সুবাদে বলতে চাই, দুটি বিষয় আপনার উপস্থাপনায় আপনি তুলে ধরেছেন অনেকের মন্তব্য, যে বিনিয়োগ এবং এমপ্লয়মেন্ট সম্বন্ধে অনেকের মনে ধারণা বা সংশয় যে বাজেটে তেমন কোনো কর্মসূচি বা কথা তারা দেখছেন না। আমি বিনিয়োগের সময় বলতে চাই দুটো বিষয়ে কোনো সুনির্দিষ্ট কর্মসূচি বা পরিকল্পনা ওইভাবে স্ট্রাকচারালি দেওয়া সম্ভব নয় আমার ধারণা, ইকোনমিস্টরা বলতে পারবে। বিনিয়োগ এটা একটা বিষয়, অভ্যন্তরীণ বাইরের বাজারের বিশ্বজনীন পরিবেশের অনেক কিছু নির্ভরশীল একটি ব্যাপার এবং এর সঙ্গে এত বিষয় জড়িত আছে যে কোনো একটি আলাদা করে বলা সম্ভব নয়। সরকার বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করে, নানা ধরনের পলিসি সাপোর্ট দিয়ে থাকে, দরজা খুলে দেয়, রাস্তাঘাট বিদ্যুতের ক্ষেত্রে সহায়তামূলক পরিবেশ সৃষ্টি করে, কিন্তু অ্যাকচুয়াল বিনিয়োগটা সরকার করে না। বিশেষ করে আমাদের সরকার বা গণবাদী সরকার বা যে মডেলে আমরা কাজ করছি, যে মডেলে প্রাইভেট সেক্টর আমাদের বাজারের প্রায় 80% তাদের হাতে আছে, এটা কোনো দখল বলছি আমি কথাটা, হাতে আছে এবং এটা কোনো অন্যায় ব্যাপার নয়, আমরা এইদিকে আগাচ্ছি। সেখানে বিনিয়োগটা যে সুনির্দিষ্টভাবে আমরা বলবো এত লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবো, সেইভাবে বলা হতো ডিফিকাল্ট। বা যদি বলিও একটা বড় ফিগার, কোথায় করবো কিভাবে করবো চলছে না বিশ্লেষণ এখানে সম্ভব নয়। যদি আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে, 20 বছর ব্যাপী প্র্যাকটিস পরিকল্পনা আছে, নানা ধরনের পরিকল্পনার কাঠামো সকলের সামনে আছে, ওইগুলো করলে কিছু কিছু রূপরেখা পথরেখা পাওয়া যায়। এইগুলো বিনিয়োগ সম্বন্ধে আমার কথা। আরেকটি কথা, বিনিয়োগ শুধু ব্যক্তিগত একান্ত মত, আমাদের মতো ইকোনমি প্রাইমারিলি এখন আমরা কৃষি এবং ইনফর্মাল সেক্টর ভিত্তিক ইকোনমি, সেখানে বিনিয়োগ আমি সমর্থন করবো, না আমি চাইবো এই বিনিয়োগটা অভ্যন্তরীণ হোক। এই স্মল ইউনিটস গুলা, লক্ষ লক্ষ পরিবার যে কৃষিতে এবং সংশ্লিষ্ট শাখায় কাজ করতে সারা দেশে, ক্ষুদ্র মাঝারি বা কুটির, এই সকল ক্ষেত্রে যে বিনিয়োগগুলো হবে ফুটায় ফুটায় বিন্দু বিন্দু, সেগুলো আমার কাছে অধিকতর আকর্ষণীয়, অধিকতর গুরুত্বপূর্ণ এবং আমি চাই সেটা হোক, এটা আমার চাওয়া। আর দ্বিতীয় এমপ্লয়মেন্টের কথা, ওইটারই একটা, যদি বিনিয়োগ হয়, পরিবেশ সঠিক থাকে, ব্যবসা বাণিজ্য চলে, তাহলে এমপ্লয়মেন্ট হবে। কারণ ব্যবসা বাণিজ্য করতে গেলে
বিনিয়োগ করে উৎপাদন করতে গেলে মানুষকে তো নিতেই হবে। শ্রমের বিকল্প কিছুই নাই। আলটিমেট আউটপুট বা আলটিমেট প্রোডাক্ট হলো শ্রম। আমার ভাষা, এটা ইকোনমিক্স ভাষা নাও হতে পারে। সুতরাং সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু পরিবেশ সৃষ্টি তুমি এখানে আবার আমাদের সরকারের দায়িত্ব যেমন পরিবেশের প্রতি আছে, আবার এমপ্লয়মেন্ট যাদের জন্য, যারা শ্রমিক বলি আমাদের ভাষায়, তাদের হক পাওনা, ন্যায্য পাওনা, তারা যাতে এক্সপ্লয়েট না হয়, শোষিত না হয়, সেটা দেখারও আমাদের একটা নৈতিক এবং আইনি দায়িত্ব রয়েছে। সেইটাও নজরে রাখতে হবে। সকল কিছু বিকিয়ে দিয়ে হাড্ডিসার মানুষ করে আমরা উৎপাদন করলাম এবং লাভটা বাইরে চলে গেল এবং কয়েক লক্ষ ডলার পেয়ে আমরা খুশি হলাম, এই বিনিয়োগ বা এই ধরনের এমপ্লয়মেন্ট আমি চাই করি। আমি চাই সেই এমপ্লয়মেন্ট যেটা ন্যায়ভিত্তিক, ফেয়ার এবং মানবিক। ধন্যবাদ। জি, মাননীয় মন্ত্রী, আমি আসলে আপনার কাছে আরেকবার জানতে চাইবো যে এই বাজেটের মধ্য দিয়ে মধ্যবিত্ত শ্রেণীর জন্য আসলে কি ধরনের সুফল বয়ে আনবে মনে করেন, বা নিম্নবিত্ত? ধন্যবাদ। মধ্যবিত্ত শ্রেণী হলো একটা জয়নিং শ্রেণী, নিম্নবিত্ত আর উচ্চবিত্তকে মাঝে ধরে। এই জয়নিং শ্রেণীটা হিস্টোরিক্যালি বড় ফ্লুইড, এরা আসা যাওয়া করে এবং তাদের নিয়ে পরিকল্পনা করা ডিফিকাল্ট। তবে রাজনৈতিকভাবে এরা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মতামত সৃষ্টি, রাজনৈতিক শক্তির ব্যাকিং এরাই দিয়ে থাকেন এবং এদের অ্যাবসেন্সে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় না। আমাদের দেশে নাকি এখন ভালো একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে এবং আমি বিশ্বাস করি তাই হয়েছে। তো সে মধ্যবিত্ত শ্রেণীর জন্য কি গোটা বাজেটটাই তো এদের জন্য। যদি আমি এক কথায় বলি, ব্যবসা বান্ধব বাজেট, ইতিমধ্যে ব্যবসায়ী নিজেরাই বলেছেন, আমিও যেটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি বাজেট শুনে পড়ে, এমন কোনো বিষয় নাই যেখানে ব্যবসায়ী মহল, মধ্যবিত্ত মহল, নিম্নবিত্ত মহল তাদেরকে আমাদের অর্থমন্ত্রী অ্যাড্রেস করেন নাই। ভ্যাট বলুন, কর বলুন, কর্পোরেট ট্যাক্স বলুন, শুল্ক বলুন, প্রতি ক্ষেত্রে ছাড় 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 আমি শুনেছি, কম আমি শুনেছি। এবং এটার ইমিডিয়েট গেইন অবশ্যই মধ্যবিত্ত এমন নিম্ন মধ্যবিত্ত পাবেন। তারা কতটা ইউজ করতে পারবেন সেটা নির্ভর করবে তাদের উদ্যোগের ক্ষমতার উপরে এবং আমাদের সরকারের যে পরবর্তী পর্যায়ে আমলাতান্ত্রিক বিষয়গুলোকে ক্লিয়ার করে তাদের ক্ষেত্রটাকে আরো মসৃণ করা, সেই সময় কাজ যদি আমরা পারঙ্গম হই। ঘোষণা দেওয়া খুব সহজ, ঘোষণাটাকে যাতে মাঠে বাস্তবে রূপ দেওয়া জি হবে আর কি। সেখানে তাদের জন্য পুরো বাজেটে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি এক কথা বলি, ফর বিজনেস, অফ বিজনেস, বাই বিজনেস। অনেক ধন্যবাদ বাজেট নিয়ে আপনার এমন বিশ্লেষণের জন্য। আমরা আসলে ডক্টর জাহিদের কাছে এবার যেতে চাই। ডক্টর জাহিদ হোসেন, অর্থমন্ত্রী গত বছরেও কিন্তু যখন বাজেটটি পেশ করেন, তখন যখন মহামারীর প্রথম বাজেট, তখন কিন্তু আসলে বোঝা যায়নি যে পরের বছরে সেই একই রকমের পরিস্থিতি তৈরি হবে এবং আমরা দেখছি যে সেই প্রত্যাশিত ভোর কিন্তু আমাদের আসেনি, মহামারী আমাদের জীবন থেকে যায়নি। এই মহামারীর দ্বিতীয় বাজেটটাকে পেশ করতে হলো এবং এই বাস্তবতায় আমরা এখনও জানি যে অর্থনীতি পুরোপুরি পুনরুজ্জীবিত নয়। এই কোভিড আসলে কবে আমাদের জীবন থেকে চলে যাবে সেটি আসলে আমরা জানি না কেউই। তো মোটা দাগে আপনার কাছে আসলে বাজেটটি কেমন হলো এই মূল্যায়ন জানতে চাইবো। সাথে একই প্রশ্ন আপনার কাছেও, যদিও মধ্যবিত্তের কথা বলছিলেন জনাব এম এ মান্নান যে মধ্যবিত্ত নিম্নবিত্তের জন্য এই বাজেট, যদিও আমরা দেখেছি যে বড় বড় কর ছাড়গুলো আসলে ব্যবসায়ীদের জন্যই দেওয়া হয়েছে, তার সুফল আসলে নিম্নবিত্তরা কিভাবে পাবেন সেটি বোধগম্য নয় পুরোপুরি। তার আগে আমরা আসলে ডক্টর জাহিদ আপনার কাছে এই বিশ্লেষণটা শুনবো। এই মুহূর্তে এফবিসিসিআই ছোট্ট করে তারা বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন, সেটি আমরা একটু দেখে আসি। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় অর্থনৈতিক পুনর্গঠন, ভ্যাকসিনেশন ও স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদারকরণ, কৃষি, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া টেকসই উন্নয়নে এসডিজি 2030, প্রেক্ষিত পরিকল্পনা 2041, ডেল্টা প্ল্যান, এলডিজি, গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা গৃহীত কার্যক্রম, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতির ধারাবাহিকতার বাজেট প্রণীত হয়েছে। কোভিড-19 জনিত কারণে কর্মহীনতা ও আয় হ্রাস কমাতে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতা বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বয়স্ক ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কর্মসূচি, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচি প্রভৃতির আওতা বৃদ্ধি করা হয়েছে, যা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।
জ্বালানি ও বিদ্যুৎ ও জ্বালানি যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো বিষয়ে বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান প্রক্রিয়াকে গতিশীল করবে। এই সকল অবকাঠামোকে উন্নয়নের ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আরও ভূমিকা রাখবে। পিপিপির উপর বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। যদিও আমরা এই পিপিপিটা এখনো খুব ভালো কিছু করতে পারি না, আমার মনে হয় যে আমাদের এই পিপিপি নিয়ে প্রাইভেট আমাদের যারা প্রাইভেট আমরা ব্যবসায়ী মহলকে নিয়ে আমার মনে হয় এটাকে মানে আমাদের পিপিপিটাকে আরো বেশি যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি, সেভাবে সেই লক্ষ্যে আমাদের মনে হয় যে এখানে কাজ করার দরকার আছে। দক্ষতা উন্নয়নের জন্য নজর দেওয়া হয়েছে। মানব সম্পদকে সার্বিকভাবে উন্নয়ন করা হলে স্বাভাবিক উৎপাদন বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেলে আমাদের উৎপাদন খরচও অনেক কমে আসবে এবং এফিসিয়েন্সি বাড়বে। দেশের অর্থনৈতিক বিবেচনায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তেমন বৃদ্ধি করা হয় নাই। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত আয়ের লক্ষ্যমাত্রা 3,30,000 কোটি টাকা। গত যে সংশোধিত বাজেট ছিল তার থেকে 9.63% বেশি। আমি মনে করি রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের যেটি দাবি ছিল সবসময় সেটি হচ্ছে যে ইন্টিগ্রেটেড অটোমেশন প্রক্রিয়া নিশ্চিত করা। কারণ আমাদের এই রাজস্ব আদায়ের দুর্বলতাগুলিকে দূরীকরণ দরকার। কোনো প্রতিষ্ঠানে মোট জনবলের 10% এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে কর রেয়াত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটি একটি ব্যতিক্রমধর্মী পদক্ষেপ। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,14,681 কোটি টাকা, যা জিডিপির 6.2%। ঘাটতি মেটাতে সরকার 1,13,453 কোটি টাকা আভ্যন্তরীণ উৎস থেকে নিতে হবে। এর মধ্যে ব্যাংক থেকে 76,452 কোটি টাকা এবং সেভিংস সার্টিফিকেট থেকে 32,000 কোটি টাকা। তবে ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংকের পরিবর্তে যথাসম্ভব স্বল্প সুদে বিশেষ স্থানীয় বন্ড এবং বৈদেশিক উৎস হতে আয়ের প্রচেষ্টা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পের সুরক্ষায় বাজেট বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন পুঁজিবাজারের তালিকাভুক্ত নন লিস্টেড প্রতিষ্ঠানের জন্য 32.5% থেকে কমিয়ে 30% করা হয়েছে আয়কর, এবং পুঁজিবাজার তালিকাভুক্ত লিস্টেড প্রতিষ্ঠানের কর 25% থেকে 22.5% করা হয়েছে। সেই সাথে এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে কর 32.5% থেকে কমিয়ে 25% করা হয়েছে। এটি আমি মনে করি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কর্পোরেট ট্যাক্স নিয়ে। দর্শক, আমরা এবিসিসিআই সভাপতি আসলে ব্রিফিং করছিলেন, আমরা শুনছিলাম, তা সরাসরি সম্প্রচারে ছিলাম। এবিসিসিআই সভাপতি গতকালকেও আমরা কিন্তু এবিসিসিআই ব্যবসায়ীদের নানান রকম প্রতিক্রিয়া জানতে পেরেছি। তারা আসলে এই ব্যবসাকে স্বাগত জানিয়েছেন। ডক্টর জাহিদ হোসেন, যে প্রশ্নটি আসলে আপনার কাছে শুরুতে করেছিলাম সেটি এখন আপনার পর্যবেক্ষণ জানতে চাইব। মোটা দাগে বাজেটটিকে আপনি কিভাবে দেখছেন, এবং একটি সম্পূরক প্রশ্ন যুক্ত করে রাখবো, এটি আসলে মধ্যবিত্ত শ্রেণীকে কিভাবে সুফল দিতে পারে এবং সাধারণ শ্রেণীকে আসলে কিভাবে এই বাজেটের সুফল মিলতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ বাবু। সার্বিকভাবে বলতে গেলে আপনারা যেটা অলরেডি বলেছেন যে এটা একটা ব্যবসা বান্ধব বাজেট, এবং সেখানে দুই ধরনের ব্যবসা বান্ধব পলিসি আমরা দেখেছি। একটা হলো যে সার্বিকভাবে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে, লিস্টেড আনলিস্টেড কোম্পানি 2.5% কমানো হয়েছে, এক ব্যক্তি মালিকানায় যেসব কোম্পানি রেজিস্টার্ড আছে তাদের কর কমানো হয়েছে। আবার আরেকটা হলো যেটা ইনডিরেক্ট ট্যাক্স, তার মাধ্যমেও কিছু ধরনের ব্যবসাকে উৎসাহিত করা হয়েছে। সেখানে বিশেষ করে আপনার এই ফাস্ট মুভিং কনজিউমার গুড যারা আমাদের এখানে উৎপাদন করেন,
বা আইসিটি পণ্য যারা উৎপাদন করেন, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং কিছুটা অ্যাগ্রি প্রসেসিং এর ক্ষেত্রে সুরক্ষাটা বাড়ানো হয়েছে। তাদেরকে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে আমদানির উপর কর আরোপ করা হয়েছে এই আশায় যে সেখানে আপনার বিনিয়োগ বাড়বে, সেখানে উৎপাদন বাড়বে, এবং বিনিয়োগ উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে সেখানে আপনি যেটা বলছেন মধ্যবিত্ত শ্রেণী, তারাও সেটার দ্বারা উপকৃত হবে। কিন্তু সেটা নির্ভর করছে যে এই পলিসি থেকে যে ইম্প্যাক্টটা আমরা আশা করছি সেটা বাস্তবে পরিণত হচ্ছে কিনা। এছাড়াও মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে টার্নওভার বেস ট্যাক্সেস যেটা 0.5% ছিল সেটা 0.25% করা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু মধ্যবিত্ত ব্যবসায়ীরাই এই পলিসি থেকে উপকৃত হওয়ার কথা। কাজে সেদিকে একটা, কিন্তু যেখানে শঙ্কা আছে, যেটা মান্নান ভাই বললেন, আমি সেটা একটা ক্লারিফিকেশন খালি একটু যোগ করতে চাই যে হ্যাঁ, আমরা মেড ইন বাংলাদেশকে উৎসাহিত করছি ম্যানুফ্যাকচারিং এ, কিন্তু সেটা শুধু মেড ইন বাংলাদেশ না, সেটা মেড ফর বাংলাদেশ, মানে যেটা আপনি বাংলাদেশে উৎপাদন করে বাংলাদেশেই বিক্রি করবেন, এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে বেশি উৎসাহিত করা হচ্ছে। এখানে মেড ইন বাংলাদেশের আরেকটা বড় খাত আছে, সেটা হলো এক্সপোর্ট খাত। সেখানে আপনার গার্মেন্টের যথেষ্ট পলিসি সাপোর্ট আছে, কাজে সেখানে আমার মনে হয় সরকার এই পর্যন্ত যেটা করেছে, এবং আমরা এই বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বাজেট বক্তৃতায় যেটা দেখেছি যে দুটো স্পষ্ট কথা বলা হয়েছে। একটা হলো যে আমরা একটা সেক্টরাল এমপ্লয়মেন্ট পলিসি ভিত্তিক কর্মসূচিতে আছি। সেক্টরাল এমপ্লয়মেন্টের মধ্যে যেই খাতটার কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে সেটা হলো আইসিটি খাতের কথা এবং এই ডিজিটাল ইকোনমির কথা। এবং ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে সরকার বলেছেন যে আমরা এখানে দক্ষ কর্মীর যে অভাব আছে সেই দক্ষ কর্মী তৈরির জন্য সরকার যেটা করণীয় সেটা করবে। স্পেসিফিক্যালি কি করবে সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এই ধরনের একটা জেনারেল কমিটমেন্ট দেওয়া হয়েছে। আরেকটা যেটা স্পেসিফিক কথা বলা হয়েছে সেটা হলো যে আমরা যেই কর্মসংস্থানগুলি অলরেডি আছে ফর্মাল সেক্টরে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য যে কর্মসূচিগুলো গত এক বছর কোভিড সংকটকালে আমরা দিয়েছিলাম সেগুলো প্রয়োজন থাকলে সেগুলোকে কন্টিনিউ করা হবে। কাজে এখানে গার্মেন্টের শ্রমিকদের জন্য যে বেতনের ব্যবস্থা সরকার করেছিল বা ফুটওয়্যার লেদারের জন্য যে ক্যাশ সাপোর্টের ব্যবস্থা করেছিল সেই কর্মসূচিগুলি পুনরায় চালু করা হবে কিনা সে ধরনের স্পেসিফিক কোনো কমিটমেন্ট দেওয়া হয়নি, কিন্তু বলা হয়েছে যে আমরা ওই এমপ্লয়মেন্ট প্রোটেকশনটা আমরা নিশ্চিত করবো যাতে এমপ্লয়মেন্ট হারিয়ে না যায়, যেটা আছে সেটা যেন অন্তত থাকে, সেই ধরনের একটা কমিটমেন্ট করা হয়েছে। যে ক্ষেত্রে আমার মনে হয় একটা প্রশ্ন রয়ে গেছে সেটা হলো মান্নান ভাই যেটা বললেন যে আসলে কর্মসংস্থানের জায়গা সবচেয়ে বড় জায়গা কোনটা, এবং যেটা আমাদের অর্থনীতির মানে বড় জনগোষ্ঠীকে সহায়ক হয় জীবিকার ক্ষেত্রে, সেটা হলো এই ক্ষুদ্র কুটির শিল্প খাতগুলো, মাইক্রো কটেজ স্মল এন্টারপ্রাইজ গুলো। মাইক্রো কটেজ স্মল এন্টারপ্রাইজের জন্য বাজেট বক্তৃতা আমরা যেটা দেখেছি সেটা হলো 20,000 কোটি টাকার যে ঋণ কর্মসূচিটা ছিল পুরনো যে সেটার পুরনো যে কর্মসূচি সেটার বাস্তবায়ন, যেই পোর্শনটা বাস্তবায়ন হয়নি সেটা চালু থাকবে। মানে এখানে বলা হয়েছে 70% মতো বাস্তবায়ন হয়েছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে বাকি 30% আগামী অর্থ বছরে এটা কন্টিনিউ করবে। কিন্তু এখানে যেই সমস্যাটা আমরা দেখেছি, আমি মাননীয় মান্নান ভাই থেকে আশা করবো এটা আমরা একটা উত্তর পাবো, যে এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আমরা দেখেছি, বিশেষ করে এটা তো ব্যাংক নির্ভর একটা কর্মসূচি ছিল এবং এই ব্যাংক নির্ভর কর্মসূচি সবার কাছে পৌঁছাতে পারেনি, এবং যে সমস্ত প্রতিষ্ঠানের কথা মান্নান ভাই বললেন যেগুলি আমাদের ক্ষুদ্র এমপ্লয়মেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাইক্রো এন্টারপ্রাইজেস এবং কটেজ এন্টারপ্রাইজেস, তাদের কাছে কিন্তু এই সহায়তাটা পৌঁছেছে বেশিরভাগই মাঝারি আকারের শিল্পগুলোর কাছে।
কাজে তাদের কাছে পৌঁছানোর জন্য সরকার কিছু বিকল্প কর্মসূচি কিন্তু পরের দিকে ঘোষণা করেছেন, যেটা পিকেএসএফ এর মাধ্যমে, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে, পল্লী কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে দেয়া হবে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে দেয়া হবে। এই ধরনের কিছু কর্মসূচি দেওয়া হচ্ছে। এগুলো এই অর্থ বছরের জন্য ছিল, এগুলি আগামীতে কি থাকবে? আবার এই যে এসএমইর জন্য যে ঋণ কর্মসূচি, যেখানে সরকারের বাজেটের মধ্যে তো আর ঋণটা তো ধরা নেই, বাজেটের মধ্যে ধরা হয় ভর্তুকিটা, যেটা ইন্টারেস্টের উপরে যেটা সরকার 5% ভর্তুকি দিচ্ছে। আগামীতে যদি এই কর্মসূচি আরো প্রয়োজন হয়, সেখানে সরকারের অবস্থানটা কি, এটা মান্নান ভাই যদি একটু আমাদের পরিষ্কার। জি নিশ্চয়ই ডক্টর জাহিদ হোসেন, আমরা শুনবো জনাব এম এ মান্নানের কাছে। তার আগে আমাদের একটা আসলে বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে এম এ মান্নানের কাছ থেকে শুনতে চাই। দর্শক, আমরা ইভ্যালি বাজেট সংলাপে এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আমাদের আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বাজেট সংলাপ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি কেমন হলো বাজেট, এই শিরোনামে। আমাদের সঙ্গে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান রয়েছেন এবং একই সঙ্গে ডক্টর জাহিদ হোসেন, বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট রয়েছেন। আমরা প্রশ্নে যেতে চাই, পরিকল্পনা মন্ত্রীর কাছে যাব। জনাব এম এ মান্নান, যে কথাগুলো ডক্টর জাহিদ বলছিলেন যে আসলে অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য আসলে নতুন করে কিন্তু আমরা কোনো কর্মসূচি দেখিনি, এবং সিপিডিও গতকালকে এই দাবিটি করেছেন যে তাদের জন্য বোধহয় দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজটি আসলে ঘোষণা করা প্রয়োজন, বা প্রণোদনা প্যাকেজ দ্বিতীয়বারের মতো ভাবা প্রয়োজন, সেই জায়গাটি বলেছিলেন। আপনি কি মনে করছেন যে অতি ক্ষুদ্রদের জন্য আসলে তাদের উদ্যম তৈরি করবার ক্ষেত্রে কি ভূমিকা রাখবে আসলে এবারের বাজেট? ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আমি একদম বটম টার্গেটের প্রণোদনা প্যাকেজ বলুন বা জিরো বলুন, সহায়তা বলুন, এর পক্ষে আমি ব্যক্তিগতভাবে, এটা আমার নিজের মত। সরকারিকে অনেক কিছু বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়, সুতরাং সেটা ভিন্ন ব্যাপার। অর্থমন্ত্রী মহোদয় সেটা বিবেচনা রাখতে হবে। আমি মনে করি এখানে প্রচুর প্রয়োজন আছে, কারণ নতুন একটা ওয়েভ, নতুন একটা ধাক্কা এই দারিদ্র্যসীমার নিচে পৌঁছেছে বিকজ অফ করোনা। একদম বটম লাইনে যারা কাজ করতে, ফ্লোটিং লেবার যারা নিজের পরিশ্রম দিনে দিন খান, তারা এখানে ঢুকেছেন বিশেষ সংখ্যায়। তো এখানে একটা অসুবিধা, যেটা ডক্টর জাহিদের কথা এসছে এবং আপনিও বলছিলেন, যে এদেরকে টার্গেট করা খুব ডিফিকাল্ট, যেটা আমি নিজে কাজ করে আমার অভিজ্ঞতা দেখেছি। অধিকাংশ কি সিংহাংশ তারা কোনো সিস্টেমের মধ্যে নন। বাড়ি হয়তো সুনামগঞ্জে বসবাস করে, ঢাকায় বস্তিতে, এইটুকু তার জীবনের একমাত্র পরিচয়, দিন আনে দিন খায়। তো এদেরকে টার্গেট করে এই প্রবাহ, যেটা প্রণোদনা প্রবাহের যে অর্থটা আমরা দিলাম, পৌঁছানো ভেরি ভেরি ডিফিকাল্ট। অন দ্য আদার হ্যান্ড, যারা গ্রামের ঠিকানায় বসে আছেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে চেয়ারম্যান বা মেম্বারের আওতার মধ্যে, তারা ভূমিহীন হলেও সম্পদহীন হলেও তাদেরকে পৌঁছাতে আমরা পারি, কারণ তাদের একটা পরিচয় আছে। এবং তাদের জন্য আমাদের যে গত কয়েক বছরে যে আমরা সোশ্যাল সেফটি নেটের যে একটা মেকানিজম গড়ে তুলেছি, দ্যাট হ্যাজ ডান আস এ গ্রেট সার্ভিস। তাদেরকে আমরা ওইটা দিয়ে পৌঁছাচ্ছি। সুতরাং সেইটা আমাদের নজরে রেখে এবার আপনি লক্ষ্য করেছেন বাজেটে এই সংখ্যা বাড়াবার একটা ক্লিয়ার ডিক্লারেশন নয়, শুধু কর্মসূচি এবং বরাদ্দ এসছে। তার মানে যারা সোশ্যাল সেফটি নেটের আওতায় এখনো বাইরে রয়ে গেছেন, 112টি উপজেলায় শতভাগ করা হবে, এখানে থেমে থাকবে না, আগামীতে পূর্ণভাগী করা হবে। এবং সারা দেশের জন্য অদূর ভবিষ্যতে আমরা একটা ইউনিভার্সাল পেনশন স্কিমের আর্লি স্টার্ট আমরা এর মধ্যে দেখছি। এটা নিয়ে যদিও এখন বিস্তারিত আলোচনা করবো না। আপনি আরেকটা কথা, আপনি বোধহয় আমার জবাবে প্রথম দিকে যে নিম্নবিত্তদের প্রতি আমার জবাবটা যথেষ্ট ছিল না, আমরা কি করছিলাম নিম্নবিত্ত সমাজের, আমি একটা অদ্ভুত ধরনের একটা উদাহরণ দিচ্ছি। যে কি বললাম অদ্ভুত, কারণ আপনি লক্ষ্য করেছেন একজন অর্থমন্ত্রীর বক্তৃতায় মুড়ি দৈনন্দিন একটা সাধারণ জিনিস, গ্রামে অত্যন্ত নিম্ন পর্যায়ের স্কিল ব্যবহার করে আমাদের মা চাচিরা মানে ব্যবসা করেন, খান। তার জন্য এটা বিশাল উদ্যোগ মনে করি, সেইটাও কিন্তু তার নজরে এসছে। তার জন্য তিনি উৎসাহ, তার জন্য ভ্যাট অব্যাহতি, তার জন্য নানা প্রকার সুযোগ সুবিধার কথা বলেছেন। এটা উদাহরণ হিসেবে বললাম। শুধু এইটা নয়, আরো অনেক ক্ষেত্রে ওই লাইনে আশেপাশে ধানবাড়াই কৃষিতে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে, জি, তার জন্য তিনি সুযোগ রেখেছেন। সুতরাং এইগুলো ব্যবহার করে আপনি নিম্নবিত্তের বিশাল অংশকে আপনি পৌঁছাতে পারবেন, তবে ইউনিভার্সিটি পৌঁছাবেন না, কিছু এর বাইরে থেকে যাবে। তাদের জন্য আমরা ইতিমধ্যে আমরা এইটাকে ব্যাংকিং খাতে, যেহেতু এরা আসছেন না, ব্যাংকের বাইরে গিয়ে এনজিও
পিকেএসএফ, এসএফএ ফাউন্ডেশন, জয়িতা, নানা ধরনের যারা আছেন সকল কিছুকে নেটের মতো ব্যবহার করে আমরা এদেরকে পৌঁছাতে চাচ্ছি। আশা করি এর মাধ্যমে আমরা একটা বিশাল অংশে পৌঁছাতে পারবো। জি, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা ডক্টর জাহিদ হোসেন আপনার কাছে একটু শুনতে চাইবো যে বড় ধরনের পরিবর্তন আমরা এবারের বাজেটে দেখেছি। কর্পোরেট করে এক ধরনের ছাড় দেওয়া হয়েছে, কিন্তু ব্যক্তিগত কর যেটি সাধারণ মানুষ যে কর দেন সেই করের আয়সীমা বাড়ানো হয়নি। তারা আসলে করের সুফলটা কি করে পাবেন? এবং একই সঙ্গে একটু যদি বলেন, বাজেটের উজ্জ্বলতম দিক হয়তো নানাভাবে আলোচনা হচ্ছে, বাজেটের দুর্বলতম দিক আপনার চোখে আসলে কোনটি? ডক্টর জাহিদ, আপনি যদি আপনার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন। প্রথম প্রশ্নের যেটা আপনার, সেটা হলো যে আমরা কর বিশেষজ্ঞদের কাছ থেকে যেটা শুনি যে ব্যক্তি পর্যায়ে কর অব্যাহতির যে আয় সীমা, এটা 3 লাখ টাকা, এটা আমাদের মাথা পিছু আয়ের তুলনায় এটা আন্তর্জাতিক মানদণ্ডে ঠিকই আছে। এটা গত বছর বাড়ানো হয়েছিল, এই বছর এটাকে একই রাখা হয়েছে। তবে এখানে যেটা প্রশ্ন থাকে সেটা হলো যে এই যে আমরা বলছি ঠিকই আছে, সেটা কিন্তু স্বাভাবিক অবস্থা প্রেক্ষাপটে। বর্তমানে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় নাই, এবং এখানে অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এরা হয়তো দারিদ্র সীমার নিচে নাই, কিন্তু তারাও ওই ভালনারেবল গ্রুপে পড়ে। তারা আয়হীন হয়ে পড়েছেন বা আয় আগের তুলনায় আগের মতো আয় করতে পারছেন না। কাজে এই ধরনের একটা সংকটময় সময়ে সাময়িকভাবে এটা আরেকটু বাড়ানো যেত কিনা, সেটা একটা প্রশ্ন থেকে যায়। এখানে তার উত্তর হতে পারে যে একবার আমি বাড়ায় দিলে এটা আবার কমানো খুব কঠিন হয়ে যায়। কাজেই সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা মধ্যবিত্তের ক্ষেত্রে যেটা, যে এই সমস্ত ধরেন ভ্যাট অব্যাহতি যে সমস্ত পণ্যে দেওয়া হয়েছে, আপনার রেফ্রিজারেটর তো আজকাল গ্রামে গঞ্জে সব জায়গায় ব্যবহার হয়, তো এসিও ব্যবহার হয়। তো এখানে যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা যদি মূল্যটা কমে তাহলে মধ্যবিত্তরাও এটা থেকে উপকৃত হবে। কিন্তু মূল্য কমবে কি কমবে না সেটা নিশ্চয়তা তো মান্নান ভাইও দিতে পারবেন না, আমিও আপনাকে দিতে পারবো না। আর আপনি দুর্বলতম দিকের কথা যেটা বলেছেন, যে দুর্বল দিকের মধ্যে যেটা, সেটা কিন্তু ব্যয়ের ক্ষেত্রে দেখতে হবে আপনাকে। বিশেষ করে ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বাজেটের বক্তৃতায় যেমন শিরোনাম দেয়া হয়েছে, এটা প্রোটেক্টিং লাইভস এন্ড লাইভলিহুডস, এটাই হচ্ছে শিরোনাম। কিন্তু ওই প্রোটেক্টিং লাইভলিহুডস এর ক্ষেত্রে আমরা খুব বেশি কর্মসূচি দেখি না। একটা যেটা সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি দেখেছি, সেটা হলো বয়স্কদের যে ভাতা আওতা বাড়ানো হয়েছে, সেটা আওতা বাড়ানো হয়েছে। 112টা উপজেলা থেকে আরো 150টা উপজেলা এখানে যোগ করা হয়েছে। কাজে সেখানে আরো একটা বড় একটা জনগোষ্ঠী যোগ হবে, যদিও তাদের মাসিক ভাতা 500 টাকা, সেটা আগের মতোই আছে। এছাড়া দুস্থ মহিলাদের জন্য যে কর্মসূচিগুলো আছে, বিধবা মহিলা, ডিস্ট্রেস মহিলা, তাদের সেখানেও আওতা বাড়ানো হয়েছে। কিন্তু ওই নতুন দরিদ্রর ক্ষেত্রে যে কর্মসূচিগুলি ছিল, সরকার দিয়েছেন গত অর্থ বছরে, সেই কর্মসূচিগুলো আগামীতে থাকবে কি থাকবে না, এটা বাজেটে স্পষ্ট নয়, কারণ এখানে কোনো নতুন বরাদ্দ আমরা দেখি নাই। যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে করোনা সংকট কাটানোর জন্য আমরা আগামী অর্থ বছরে কি করব। এবং সেখানে সরকার একটা ভালো কাজ যেটা করেছেন, সেটা হলো ভ্যাকসিনেশনের জন্য অর্থায়নের জোগাড়টা কিন্তু করে ফেলেছেন। এখানে বিশ্ব ব্যাংকের $500 মিলিয়ন অলরেডি কমিটেড হয়ে গেছে। এইডিবির 940 মিলিয়ন ডলার প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের টাকা আছে, কোভ্যাক্স থেকে ফ্রি পাওয়া যাবে। কাজেই অর্থায়নের যোগানটা আছে। স্বচ্ছভাবে খরচ করার চ্যালেঞ্জটা বোধহয় রয়ে গেছে। সেটি আসলে ভ্যাকসিন জোগাড় করাটা, ভ্যাকসিন আমরা কোত্থেকে কিনবো এবং এটা মানুষের বাহুতে পৌঁছাবো। বাহুতে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের শুরুটা বেশ ভালোই ছিল, এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল, কিন্তু এটা যখন আরো স্কেলিং আপ করা হবে, তখন তো আমাদের কর্মীর প্রয়োজন হবে। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের ইপিআই প্রোগ্রামের যে ভ্যাকসিনেটরস যারা আছেন, তাদেরকে এখানে ব্যবহার করা হবে। সেটা যথেষ্ট হবে কিনা আমি ঠিক নিশ্চিত নয়, মান্নান ভাই বেটার বলতে পারবেন। আর স্বাস্থ্য খাতে ভ্যাকসিনেশন একটা এত বড় চ্যালেঞ্জ, এটা আমাদেরকে সবচেয়ে আগে অ্যাড্রেস করতে হবে। কিন্তু স্বাস্থ্য খাতের অন্যান্য যে ঘাটতিগুলো আমরা দেখেছি করোনা কালে, যে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে
অব্যবস্থাপনা এবং এখানে নিশ্চয়ই coverage-এর অনিয়ম, দুর্নীতি, সীমাবদ্ধতা, অস্বচ্ছতাগুলো ছিল। এগুলো অ্যাড্রেস করার জন্য জি। আগামীতে এটা শুধু বরাদ্দের বিষয় নয়, এটা ব্যবস্থাপনার বিষয়, জি। পরিকল্পনার বিষয়। জি, ডক্টর জাহিদ হোসেন, সেখানে অনেক কি হবে? ডক্টর জাহিদ হোসেন, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি থেকে ফিরে এসে এই বিষয় নিয়ে আরো কথা বলবো, বিশেষ করে সামাজিক সুরক্ষা নিয়েও আরো কথা শুনতে চাই আপনার কাছে। দর্শক, এই ভ্যালি বাজেট সংলাপে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আমাদের আলোচনার সাথে থাকবে। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি ভ্যালি বাজেট সংলাপে। আমরা কথা বলছি কেমন হলো বাজেট এই শিরোনামে। সরাসরি আলোচনায় যেতে চাই, সময় স্বল্পতা রয়েছে। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে দিয়ে এই পর্বে শুরু করব, শেষ করব পরিকল্পনা মন্ত্রীকে দিয়ে। ডক্টর জাহিদ হোসেন, আমরা দেখেছি যে এবারের বাজেটে গতকাল সিপিডিও যেটি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য কিংবা শিক্ষা খাতে যে প্রকৃত যে বরাদ্দ বা নিট বরাদ্দ, সেটি কিন্তু আসলে কাঙ্ক্ষিত হারে বাড়েনি। নিট বরাদ্দ, সেখানে একটি শুভঙ্করের ফাঁকির কথা সবসময় বলা হয়। অর্থনীতিবিদরা বলে থাকেন যে পেনশন গ্র্যাচুইটিতে মোটা অঙ্কের টাকা চলে যায়, প্রকৃত সামাজিক সুরক্ষার বলয় আসলে কতখানি তৈরি হয়। সেখানে আরেকটি তথ্য আপনাকে দিই যে সরকারের একটি প্রতিবেদনে বলে যে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা নেন 46% সুবিধাভোগী, যারা আসলে যোগ্য না হয়েও এটি নেন। এটি সরকারি প্রতিবেদন। তো এই যে বিষয়গুলো, সামাজিক সুরক্ষা আসলে প্রকৃত বরাদ্দ কতখানি আসলে বাড়লো, এবং এটি দিয়ে আসলে এবারের এই মহামারীকালীন সময়ে মোকাবেলার সক্ষমতা আসলে কতখানি থাকবে? সামাজিক সুরক্ষার যে ডেফিনেশনটা বাজেটে এখন ব্যবহার হচ্ছে সেটা খুব ব্যাপক। আপনারা যে সামাজিক সুরক্ষার কথা বলেন, এটা ওই সার্বিক সামাজিক সুরক্ষা খাতের একটা অংশের কথা আমরা সবাই বলি। সেটা হচ্ছে সোশ্যাল প্রোটেকশন ফর দ্য পুয়ার, দরিদ্র মানুষের জন্য সামাজিক সুরক্ষা কি কি কর্মসূচি আছে। সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে 5টা মন্ত্রণালয়ের কর্মসূচি, যেটা আপনার শ্রম মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আপনার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মসূচিগুলো। এগুলো কিন্তু এদের প্রায় 40টার মতো কর্মসূচি আছে, যেগুলো দরিদ্র এবং ভালনারেবল মানুষকে লক্ষ্য করে করা। এইসব কর্মসূচিতে আপনার এই বয়স্কদের ভাতা আওতা বৃদ্ধি এবং দুস্থ মহিলাদের ক্ষেত্রে এবং আপনার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, এই ছাড়া কিন্তু অন্য কর্মসূচিতে তেমন কোনো পরিবর্তন আমরা দেখি নাই। অন্তত ওই মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দের ক্ষেত্রে ওই জিডিপির 1% কাছাকাছি এগুলো আছে, যদিও আগামী জিডিপিতে বেশি প্রাক্কলন করা হয়েছে, সেজন্য বরাদ্দ কিছুটা বৃদ্ধি আছে, কিন্তু যথেষ্ট বৃদ্ধি আছে বলে মনে হয় না। আমি আগেই বলেছি যে যে কর্মসূচিগুলি সরকার এই মানে বর্তমান অর্থবছর যেটা শেষ হতে যাচ্ছে, এইগুলো আগামীতে থাকবে কিনা এবং এগুলিতে যে ধরনের ব্যবস্থাপনার ত্রুটি আমরা দেখেছি, সরকার তো সেটা জানেন ত্রুটিগুলোকে, যে আপনি বললেন 46% যোগ্য না হয়েও যারা পেয়েছে, এইগুলো কিভাবে আমরা সংশোধন করে আবার এই কর্মসূচিগুলি চালু করব, এটা আমাদেরকে ডক্টর জাহিদ একেবারে ছোট করে কি একটু বলবেন যে এবারের বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি? চ্যালেঞ্জের কোন বিষয়গুলো আসলে আপনার কাছে মনে হয় যে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো তো আগের মতোই, এখানে চ্যালেঞ্জ তো পরিবর্তিত হয়নি। বাজেট বক্তৃতায় যেটা বলা হয়েছে যে আমরা এই অর্থ ছাড়ের ক্ষেত্রে নিয়ম সংস্কার করেছি, আমরা প্রকিউরমেন্টের ক্ষেত্রে অদক্ষতার জন্য, বিশেষ করে হেলথ মিনিস্ট্রির ক্ষেত্রে কালকে সংবাদ সম্মেলনে আমরা শুনেছি যে তাদেরকে প্রকিউরমেন্ট অনেকেই জানেন না কিভাবে করবে। কিন্তু আমার মনে হয় এখানে সিদ্ধান্ত গ্রহণের যে সময়টা, দীর্ঘসূত্রিতা, সেটি থেকে বেরিয়ে আসতে আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু বাস্তবায়ন থেকে থাকে। জি, অনেক ধন্যবাদ ডক্টর জাহিদ হোসেন। আমরা পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে শুনবো শেষ কথা হিসেবে আপনার শেষ বক্তব্য, যে এবারের বাজেট আসলে এই যে বাস্তবায়নের চ্যালেঞ্জ, বারবারই বলে যে বাস্তবায়নের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি আসলে কতখানি এগুচ্ছে? ধন্যবাদ। বাস্তবায়নটা আমার বিষয়, আমার মন্ত্রণালয় দেখে আমি অবশ্যই বলবো। তার আগে আমি একটা রিয়েল চ্যালেঞ্জ যেটাই মনে করি নাগরিক হিসাবে, ভ্যাকসিনটা আমাদের ড্রাই আপ হয়ে গেছে, অল্টারনেটিভ সোর্সে আমরা গেছি, এখানে আমরা আশার আলো পেয়েছি, আমরা পাবো। এইটাকে সংহত করাই আমাদের মেইন কাজ, কারণ এর কোনো বিকল্প নাই। এর বিকল্প হলো ভয়ঙ্কর একটি অবস্থা, আমরা সেদিকে যেতে চাই না। এগুলো কথা বলবো একটা মেইন চ্যালেঞ্জ। দ্বিতীয় যেটা আমাদের বাস্তবায়ন সম্বন্ধে আমি আপনাকে বলি, এখানে একটা ঐতিহ্যগতভাবে আমাদের একটা গাফিলতি বা ঘাটতি আছে। আমরা পর্যায়ক্রমে এটা মোকাবিলা করছি এবং আরো করবো, যেমন নানা ধরনের পিপিআর রিভাইজ করা, এইটা সেটা করা, মানুষকে ট্রেনিং দেওয়া, এগুলো করছি। কিন্তু এরপরেও আমাদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ক্ষেত্রে এখনো প্রচুর ল্যাকিং আছে, আমি স্বীকার করবো। এইটাকে শার্প করতে হবে, আমরা এটা করার চেষ্টা করছি। আর সর্বশেষ মন্তব্যটা সোশ্যাল সেফটি নেটের ব্যাপারে,
নাগরিক সমাজ থেকে ওনাদের কাছ থেকে প্রায়শই একটা কথা শুনি যে এখানে শুভঙ্করের ফাঁক আছে, পেনশনাররা নিয়ে যায় বেশিরভাগ, অথচ এটাকে সামাজিক নিরাপত্তা বলা হয়। হ্যাঁ, পেনশনারদের পাওনা কিন্তু পাওনা, এটা তাদের হক পাওনা, তাদের কাছে আমরা ঋণী। সুতরাং এটার সঙ্গে ওইটা মিক্স করা ঠিক না। আমিও একমত যে এটাকে আগামীতে ভিন্ন করে সোশ্যাল সেফটি নেটের জন্য আলাদাভাবে আরো বেশি বরাদ্দ দিয়ে সরাসরি ওটা পৌঁছানো দরকার। সরকার বিশাল পদক্ষেপ নিয়েছে, মাননীয় মন্ত্রী, শেষ করতে হবে আমাদের। আরো বাড়াবে সামনের দিকে। ধন্যবাদ আপনাকে। জি মাননীয় মন্ত্রী, অনেক ধন্যবাদ সংক্ষেপে সুনির্দিষ্ট বিষয়গুলো উত্থাপন করবার জন্য, এবং আমরাও আশা করব যে বাজেটের আসলে গুণগত বাস্তবায়নের মধ্য দিয়ে প্রকৃত যে সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটি আপনারা করবেন, তবেই বোধহয় আসলে বাজেট যে বড় আকারের বাজেট সেটির প্রকৃত সুফল আসলে মিলবে। দর্শক, আজকের মতো এই বাজেট সংলাপ আমরা এখানেই শেষ করব। আগামী দিন আবারও নতুন করে আমাদের বিদ সংলাপ শুরু হবে। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।